কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে মাঠে অভ্যুত্থানকারীরা। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে ফরিদপুরে ছাত্র সমাবেশ। খরচ কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে সংস্কার কমিশন। জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের ওপর এমপিদের অযাচিত নিয়ন্ত্রণ বন্ধে সুপারিশের ঘোষণা। এবং খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। সম্পূরক শুল্ক আরও 3% বাড়াচ্ছে এনবিআর। 100 টাকা রিচার্জে গ্রাহককে কর গুনতে হবে 56 টাকার বেশি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। অবশেষে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তারেক রহমান ও তার পরিবার। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার কথা রয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নানা জটিলতা ও বাধা পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে এলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন গলাতে পারেনি তার চিকিৎসক পরিবার ও দল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে যাওয়া নিয়ে আর কোনো বাধা না থাকায় লন্ডনে যেতে পারছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 7 তারিখ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ যেটা বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 বছর পর দেখা হবে মা ছেলের। এরপর ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই। এর ওপরই নির্ভর করবে চিকিৎসার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। এবং বিএনপি নেত্রী বেগম জিয়া দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর 2020 সালের 25শে মার্চ জামিনে মুক্ত হলেও 5 আগস্ট পর্যন্ত এক প্রকার গৃহবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অন্য মামলায় কারাগারে থাকায় তাকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, আর এই গুম করলে ওই কর্মকর্তাকে দেয়া হতো পুরস্কার। গুমের সঙ্গে জড়িতের বিচার শুরু হওয়ায় খুশি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আফজাল হোসেনের রিপোর্ট। গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পায় কমিশন। সংশ্লিষ্টতা পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেরও।
গুম কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। 2009 থেকে 2024 আওয়ামী লীগের আমলে গুম করা হয় হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, তারিক আনাম সিদ্দিকী, বেনজির আহমেদ সহ এরকম 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনার সরকার। গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র বিচারের উদ্যোগ নেয় সন্তোষ প্রকাশ করেন তারা। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিমে আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি। 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014 সাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না। আপনারা জানেন 2014, 18 এবং 24-এ যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলো এখনো পর্যন্ত বিচার করা হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কি করা হয়, আমরা দেখি পুলিশে কি করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, পুলিশ আকাশীরা কোনদিন বাংলাদেশে ফিরবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমাদের রয়েছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো বসতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে বাক ভাঙা যে ভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের প্রত্যয় যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন, তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্ব
এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না। ফরিদপুরে ছাত্র সমাবেশে বক্তব্য রাখছিলেন বৈষম্যবিরোধী ছাত্র সম্মেলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। জানান, স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন। শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। রাওয়া কনভেনশন সেন্টারে মত বিনিময় সভায় প্রকৃত ঘটনা উন্মোচন করে বিচার নিশ্চিতের দাবি জানান শহীদের পরিবারের সদস্যরা। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন 55 জন। এখনো বয়ে বেড়ানো দগদগে ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে। চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে দিন পার করছেন স্বজনহারারা। একটা মানুষও তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। তবে 7 সদস্যের কমিশনের মধ্যে একজনকে নিয়ে আপত্তি জানান তারা। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। বিচার বিভাগের সাথে সে ইন্টারফেয়ার করে, যেখানে তার নিজের ভাইরা মারা গেছে, এই পার্সোনাল ক্ষেত থেকে এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই, এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বললেন, 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এ সময় পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রমাণ দেওয়ার আহ্বান জানান কমিশন সভাপতি। ভারতের পাকিস্তানের আইএসআই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খরচ কমাতে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। জানান, এতে সরকারের খরচ কমে নামবে 600 কোটি টাকায়। সভায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরাও। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 16টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সংবাদকর্মীদের সঙ্গে বসেন তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। এতে স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। এরপর নিজেদের মতামত তুলে ধরেন কমিশন প্রধান। জানান, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে তারা। লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই, সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে। এখন জেলার একরকম নির্বাচন, উপজেলার একরকম নির্বাচন, ইউনিয়নের একরকম নির্বাচন, এটা তো করা সঙ্গত না।
তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে। এই সিস্টেমের প্রশ্ন আসলে যেসব সহজ হবে যদি সংসদীয় পদ্ধতিতে হয়। স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সে বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ। মিনিস্ট্রিগুলো থেকে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে, ওখানেও কিন্তু একটা লাইন জুড়ে দেওয়া হয় এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন, এরকম কথা আছে বলা। এগুলো থাকা চলবে না, কারণ এটা আইন, এটা তো এক ধরনের আইনের ফোর্স হয়ে যাচ্ছে যখন একটা সার্কুলারে থাকে। এছাড়া স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। শুধু লোকাল গভর্নমেন্ট টাকা দিয়ে চলে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেবজাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার 2023-24 সালের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় এই নির্দেশনা দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা একটি টিম তৈরি করে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরার পরামর্শ দিয়ে বলেন এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বেবজাকে সাহায্য করবে। বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরতে চীন ও জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শও দেন ডক্টর ইউনূস। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান উপদেষ্টাকে জানান ডিসেম্বরে বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছে। সময় সংবাদে আরও থাকছে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই ই পাসপোর্ট পুরোপুরি চালু করতে চায় সরকার। সরকার পতনের পর জুলাই হত্যা সহ রাজনৈতিক বিভিন্ন ঘটনায় ঢাকায় হওয়া কোনো মামলারই তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। আদালতে নিয়মিত হাজিরা চললেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। এমনকি রিমান্ডের তথ্য কেস ডায়েরিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না বলছেন আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের দাবি স্বাভাবিকভাবেই চলছে মামলার কার্যক্রম। অভ্যুত্থানকারীরা বলছেন মামলা বাণিজ্য ও বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। আমান নবীর প্রতিবেদন। তাদের জানা মতে একটা আসামিও 164 ধারা জবানবন্দিতে তা এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই। আবার এই যে রিমান্ড চলছে, গ্রেপ্তার চলছে, দেখানো চলছে, এগুলো জাস্ট একটা রুটিন কাজ। বাদীপক্ষ যদি সেই প্রমাণ সঠিকভাবে করতে না পারে তাহলে বাংলাদেশের এই যে শহীদদের হত্যার বিচার হবে বলে আমি মনে করি না। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্টটা আসে সেই রিপোর্টে বলে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি তথ্য পাওয়া গেছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনার এই রিপোর্টের মধ্যে কোথাও নাই। তবে মামলা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। বিচারে কোনো উদারতা দেখানো হচ্ছে না বলেও জানান পাবলিক প্রসিকিউটর। সরকারি উদারনীতি একটা জায়গায় আছে, যেটা হলো এই মামলাগুলোতে যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আবার অপরাধী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইন আয়ত্তে আনা হচ্ছে আবার মামলার মাধ্যমে। রিমান্ডের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এটা কিন্তু তদন্তকারী কর্মকর্তা সে নিজে সব কিছু এখন ডিসক্লোজ করবে না। টোটাল ক্ষমতা হলো ইনভেস্টিগেশন অফিসারের, সেখানে আদালতের এখানে তাকে কোনো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। যখন পুলিশ রিপোর্ট আসবে তখনই শুরু হবে আদালতের হাতে ক্ষমতা চলে আসবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলছেন অভিযোগ গঠনে কালক্ষেপণ, মামলা বাণিজ্য কিংবা বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। 4-5 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো মামলার অগ্রগতি দেখতে পাইনি। এখনো পর্যন্ত কোনো মামলার চার্জশিট, একটা মামলারও চার্জশিট দেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সুবিচার নিশ্চিতের জন্য যে লড়াই সংগ্রাম করছি সেখানে শুধুমাত্র মামলা হওয়ার জন্য মামলা হওয়া আর একটি সুবিচার নিশ্চিত হওয়ার জন্য মামলা হওয়া দুইটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে যে এই মামলার কোনো মেরিট নাই সেই মামলা যেন দায়ের করা না হয়। অন্যদিকে যে মামলাগুলো হচ্ছে মেরিট বেসড যেই ধরনের মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর আমরা দ্রুততম সময়ে সেগুলোর হচ্ছে আমরা সুবিচার নিশ্চিত দেখতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট সকলের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান এই ছাত্র নেতার। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না। থাকতে হবে জ্যাকেট, দেখাতে হবে আইডি কার্ড। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলে আবারও স্পষ্ট করেন তিনি। এর আগে আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান চলতি বছর সব পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তরের চেষ্টা চলছে।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। মিয়ানমার থেকে কিন্তু মাদকও কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। আমরা দুজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এদিকে আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চলতি বছর সব পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তরের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এইটারে আরও কমে আনতে হবে। ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে, তাদের ক্ষেত্রে 31শে জানুয়ারির ভিতরে তাদের আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিব। রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহারের সুযোগ না পায় সেজন্য কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আদালত থেকে গায়েব হয়ে গেছে 1911টি মামলার নথি। হত্যা ও বিস্ফোরকের এসব নথি গায়েব হলেও বিচারিক কাজে কোনো সমস্যা হবে না দাবি করেছেন পাবলিক প্রসিকিউটর। আইনজীবী নেতারা বলছেন এটি ভবিষ্যতের জন্য অশনি সংকেত। নথি গায়েবের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয়ের সামনে ছিল বস্তা ভর্তি 1911টি মামলার নথি, যা গায়েব হয়ে যায় আদালতের শীতকালীন অবকাশকালীন ছুটি 13 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। হারিয়ে যাওয়া নথির মধ্যে রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার নথি। মহানগর পিপি বলছেন নথিগুলো মামলার মূল কপি নয়, ফটোকপি। বিচারিক কাজে কোনো সমস্যা হবে না। এটা মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। 12-24 ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই, 1 তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরাস্তায় আছে এবং আদালতে আছে। মহানগর পিপির কার্যালয়ে ছিল নানা মামলার নথিতে ঠাসা, তাই জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24শে এপ্রিল থেকে পিপির কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ভরে সিডি বা নথি পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল এই নথিগুলো। আইনজীবী নেতারা বলছেন নথি গায়েবের ঘটনা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। যখন জেরা করা হয় তখন এই প্রশ্নগুলো ওনাকে বললে উনি সিডি থেকে বলতে হয়, এছাড়া বলার কোনো সুযোগ নেই। এই কারণে সিডিটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাঞ্চল্যকর মামলা যেমন অস্ত্র মামলা, মাদকের মামলা, হত্যা মামলা, এই ধরনের মামলাগুলোতে সিডির খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মামলার প্রাণটা যদি সিডিটা যদি খোয়া যায়, চুরি হয়ে যায় বা কনস্পিরেসিমূলক এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক এবং এটার জন্য আমাদেরকে প্রসিকিউশনকে অবশ্যই ভুগতে হবে। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে মহানগর পিপি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। নথি গায়েবের পর আদালত প্রাঙ্গণে লোকবল ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খরচ বাড়ছে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে। এই সেবায় আরও 3% সম্পূরক শুল্ক বাড়াচ্ছে এনবিআর। মোবাইল অপারেটররা বলছে এর ফলে 100 টাকা রিচার্জে 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। আজই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর। 6 মাসের ব্যবধানে মোবাইলে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপছে 18,87 লাখ সিম কার্ডধারীর কাঁধে। 3% বাড়ানো হচ্ছে সম্পূরক শুল্ক।
2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ আছে 1%। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য কর মিলিয়ে 100 টাকা রিচার্জে 54.5 টাকা নেয় সরকার। এর মাঝেই হঠাৎ করে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকায় 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। সোমবারই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর সূত্র। শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 44 লাখ। এই 1100-1200 কোটি টাকার জন্য দেখা যাবে যে অনেক আরো কমে যাচ্ছে ওভারঅল রেভিনিউ, মানুষ কম কথা বলতে পারে। 3% যে ট্যাক্স বাড়ানোর কথা শুনছি সাপ্লিমেন্টারি ডিউটির উপরে, বাজেটের এত আগে এসে একটা এসআরওর মাধ্যমে এই জিনিসটা করা আমাদের কাছে খুব ব্যতিক্রমী মনে হয়েছে এবং আমরা আর্জ করব এনবিআর এর কাছে যে এটা যাতে বাড়ানো না হয়। 2015-16 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে করোনা পরবর্তী সর্বনিম্ন জিডিপির প্রবৃদ্ধি দেখল দেশ। প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.81%। এদিকে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। দ্বন্দ্ব সংঘাতে স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে। একটি দেশের অর্থনীতি কতটুকু বাড়ছে বা কমছে জিডিপির প্রবৃদ্ধির মাধ্যমে তা বোঝা যায়। অর্থ বছরের প্রথম প্রান্তিক তথা জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.81%। এর আগে করোনাকালীন 2020-21 অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল 0.85%। দ্বিতীয় প্রান্তিকে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল 0.07%। কোনো দেশে যদি উচ্চ মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যায় তখন জিডিপিতে এর প্রভাব পড়ে। তবে কিছুটা আশার খবর হলো ডিসেম্বরে মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় খানিকটা কমে 11%-এর নিচে নেমে গেছে, আর খাদ্য মূল্যস্ফীতি 13%-এর নিচে। তবে এখনো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। এমনকি দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতি নেই, বরং জীবনযাত্রার ব্যয় কমে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা রয়েছে, কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ কোটা না রাখার সিদ্ধান্ত সঠিক নয়। কোটা পুনর্বহাল না করলে ধর্মঘট সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা বহালের কোনো সুযোগ নেই। এর আগে আন্দোলনের মুখে গত 2 জানুয়ারি পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আজ অবধি আমাদের যে সন্তানদের একটা ভর্তির সুযোগ ছিল, এটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে কোটা আছে, আমাদেরও কোটা থাকবে। তাছাড়া প্রজ্ঞাপন জারি করে সমস্ত কোটা বন্ধ করতে হবে সরকারকে। সারা বাংলাদেশে যত প্রাতিষ্ঠানিক সুবিধা আছে সেখান থেকে আমরা বৈষম্যের শিকার। আমরা শুধুমাত্র এই জিনিসটাই চাইছিলাম যে এক জায়গা থেকে বাতিল হোক, সব জায়গা থেকে আওয়াজ উঠবে, সে এক জায়গাটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন পক্ষের ভিতরে একটা সমঝোতার জন্য যে চেষ্টা করেছি সেটা তো শুধুমাত্র এই কারণেই যে যেন একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ধরনের কাজই বিঘ্নিত না হয়, সবাই তাদের যার যার জায়গা থেকে সুবিবেচনার পরিচয় দেন এবং আমরা একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে পারি আর কি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুপুরের পর ক্রেতা ও দর্শনার্থীর ভিড় বেড়েছে। সেই খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাখাওয়াত হোসেন শাহ। সরাসরি যাচ্ছি তার কাছে।
শাখাওয়াত। বাণিজ্য মেলার কিন্তু আজ ষষ্ঠ দিন এবং ষষ্ঠতম দিনে এসেও মেলায় কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। সকাল থেকে দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন সকাল থেকে তারা ক্রেতাদের আনাগোনা খুব কম থাকলেও যখন বেলা 3টা বেজে যায়, প্রতিদিন বেলা 3টা বাড়ার পর থেকে তাদের মূল যে কেনা বেচাটা সেটা জমে ওঠে। মেলায় এবার দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি বিক্রেতারাও এসেছেন, তবে দেশীয় পণ্যগুলোর দিকেই এখানকার ক্রেতাদের চাহিদা তুলনামূলক বেশি বলে তারা জানাচ্ছেন। তারা বিক্রেতাদের সাথে কথা বলছেন, জানার চেষ্টা করছেন কোন পণ্যটির কি দাম এবং তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পণ্যটি তারা নিয়ে যাচ্ছেন এবং সেই চিন্তাটি মাথায় রেখে বিক্রেতারাও কিন্তু এবার সেই তাদের কাঙ্ক্ষিত পণ্যটির অনুযায়ী বিভিন্ন ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন। এর মধ্যে রয়েছে রান্নাবান্নার প্রয়োজনীয় জিনিসপত্র, কুকারিজের জিনিসপত্র, বিশেষ করে দেশি পোশাক, যেখানে মহিলারাও চাচ্ছেন তাদের প্রয়োজনীয় দেশি পোশাকটি নিতে। আর পুরুষদের জন্য যেটি প্রতি বছরই আমরা দেখতে পারি যে ব্লেজারের দোকানগুলোতেও রং বেরঙের ব্লেজার এবং বিভিন্ন মাত্রার ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন। এছাড়াও যারা এবার মেলায় ফার্নিচারের কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর হচ্ছে, এবারের মেলায় ব্যাপক ফার্নিচারের ব্র্যান্ডগুলো উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারাও ফার্নিচার ব্যবসায়ী তারাও কিন্তু 15% থেকে শুরু করে 30-35% ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং সেখানে সকলেই তারা পরিবার পরিজন নিয়ে পছন্দ অনুযায়ী বিক্রেতাদের সাথে পছন্দ অনুযায়ী কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। বিদেশি স্টলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে শাল কিংবা এই জাতীয় পোশাকগুলো যেখানে নারীদের উপস্থিতি বেশ ব্যাপক এবং তারা চেষ্টা করছেন তাদের পছন্দ মতো শালটি কিনে নিয়ে যেতে। আর এক্ষেত্রে কাশ্মীরি শালগুলোর ক্ষেত্রেই ক্রেতাদের কিন্তু আগ্রহটা খুব বেশি। তো মোটা দাগে বলা যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ষষ্ঠতম দিনে এসে কিন্তু ক্রেতাদের যে সমাগমটি সেটি সর্বশেষ 30তম দিন কিংবা তারপরেও যদি বর্ধিত করা হয় তারপরও সেই সমাগমটি আরও বেশি বাড়তে থাকবে কিংবা ক্রেতারাও তাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাখাওয়াত হোসেন শাহ। চলতি সপ্তাহেই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে কানাডার সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে গুঞ্জন উঠেছে ট্রুডোর পরে অন্তর্বর্তী দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারেন ডমিনিক লেব্লাঙ্ক। দীর্ঘদিন ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমেছে। বিরোধীদের পাশাপাশি তার নিজ দলের মধ্যে উঠেছে পদত্যাগের দাবি। এর মধ্যেই সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। বুধবার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন তিনি। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারির পর ট্রুডো সরকারের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ট্রুডোর পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন নেতা নির্বাচন করা হতে পারে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী এবং দলটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রুডোর পরম মিত্র দেশটির অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিজেদের ইগোর জন্য পুরো ক্রিকেট পরিবারকে লজ্জায় ফেলেছেন বলে মন্তব্য সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের। পদের লোভ লালসা থেকে বিরত থেকে ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।
বিপিএল ছাপিয়ে ক্রিকেটে টক অব দ্য টাউন ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিম দ্বন্দ্ব। মাঠের বাইরে একের পর এক ঘটনায় টালমাটাল ক্রিকেট বোর্ড। বিসিবি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভাপতি ফারুক আহমেদের সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় বইছে। বিপিএল এর সিলেট পর্বে দুই কর্তাই গণমাধ্যমে কথা বলে সমালোচনার পালে হাওয়া দেন, যা তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতির। যে ঘটনাকে ক্রিকেটের জন্য লজ্জার বলে মন্তব্য করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন, ইটস ভেরি ফানি এন্ড লজ্জাজনক আমাদের। তবে মূল দায় নাজমুল আবেদিন ফাহিমের দিকে দিচ্ছেন খালেদ মাহমুদ। বিসিবির ক্ষমতা বন্টনে লাভ ক্ষতির হিসাব দেখছেন ফাহিমের আচরণে। আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো, এটা লোভ লালসা। জাস্ট আমার এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে, আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পারসন টু সার্ভ হিয়ার, তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি টিকিট অপারেশনের মাস্টার? একই সঙ্গে খোলাসা করেছেন কেন বিপিএল এ অধিনায়কত্ব করছেন না লিটন দাস। খুব দ্রুতই এই ডানহাতি ব্যাটার ফর্মে ফিরবেন বলেও প্রত্যাশা তার। আমি বলি যে ট্রেনিং সিরিয়াসলি হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় এত চিন্তা করতে হবে জয় করার জন্য। তাই বিলিভ যে লিটন উইল কাম ব্যাক টু হিজ ফর্ম ভেরি সুন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। এবং বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্র নীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।